এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বিশাল জলপরী। তো চলো বন্ধুরা দেখে আসি বিশাল জলপরীর গল্পটি। সমুদ্রের নিচে 3 জলপরী বোন বাস করত। ওদের ভিতরে বড় বোন রিমরিম সাগরের ভিতরেই কাজ করত। এরপর ওইটা দিয়ে ওদের 2 বোনকে চলাতো। 2 বোন অনেক হিংসুটে আর অনেক অহংকারী ছিল। দিদি, আমাদের মেকআপ লাগবে। দেখ, আমি এত কষ্ট করি তোদের পড়ালেখা করানোর জন্য, তোরা কি বলিস মেকআপ করবি? তোরা তো এমনি সুন্দর। দেখো, এত কথা আমাদের ভালো লাগে না। বলেছি মেকআপ কিনে দিবে তো দিবে, বাবা মা তোমার কাছে আমাদেরকে দিয়ে গেছে, তুমি তো আমাদের কোনো ইচ্ছাই পূরণ করো না। রিমরিম জলপরীর খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি তোদেরকে টাকা দিব। এরপর রিমরিম জলপরী বেশি বেশি কাজ করতে লাগলো, যেন ওর বোনদেরকে মেকআপ কেনার টাকা দিতে পারে। বেশি পরিশ্রম করার কারণে রিমরিম পরী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে লাগলো। এই নে তোদের টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শপিং করে আসি। 2 বোন ওখান থেকে চলে গেল। এদিকে রিমরিম শরীর খারাপ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর ওরা শপিং করে এসে দেখলো ওদের দিদি বিছানায় শুয়ে আছে। কি হয়েছে? তুমি এরকম বিছানায় শুয়ে আছো কেন? আজকে কাজে গেলে না? আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে একটু পানি খাওয়া। এরপর ওরা ওদের দিদিকে পানি খাওয়ালো। এরপর এরকম করে 3 দিন কেটে গেল। ও সুস্থ হচ্ছিল না। আচ্ছা চল, আমরা দিদির জন্য ওষুধ কিনে নিয়ে আসি, চল যাই। তারপর 2 জলপরী বোন গেল ওষুধের দোকানে। যে দেখলো ওষুধের দাম অনেক। এত দাম, সব টাকাই তো শেষ হয়ে যাবে, আর ও তো কাজও করতে পারছে না। দেখ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আয়, কানে কানে বলছি। পর ওরা 2 বোন মিলে বুদ্ধি করলো। তারপর ওর দিদির কাছে গেল, যে রিমরিমকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দিল। রিমরিম ওইটা খেয়ে ঘুমিয়ে পড়ল। তারপর ওরা 2 জন মিলে ওদের জলপরী বোনকে একটি গ্রামের পুকুরে রেখে চলে আসলো। সেখানে সিমরান নামের একটি মেয়ে গেল কাপড় ধুতে। ও যে দেখলো একটি জলপরী ওখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তারপর ওর বান্ধবীদেরকে ডাক দিল, দেখ জলপরীটা কি সুন্দর, কিন্তু ওর জ্ঞান নেই। আয় আমরা ওকে সাহায্য করি। হ্যাঁ, ওকে আমাদের সাহায্য করা উচিত। তারপর ওরা মিলে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার রিমরিম জলপরীর অনেক চিকিৎসা করলো। এসো, আমরা সবাই মিলে এখন ওষুধ বানাই, ওর জন্য অনেক ওষুধ লাগবে। তারপর ওরা সবাই জলপরীর জন্য ওষুধ বানালো। যাও, এখন এই বিশাল জলপরীটাকে এই ওষুধ খাইয়ে দিয়ে আসো। হ্যাঁ, আমি যাচ্ছি। এরপর সিমরান গেল ওই জলপরীকে ওষুধ খাওয়াতে। জলপরী ওষুধ খেলো। ওষুধ খাওয়ার পর ও ঠিক হয়ে গেল। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে বাঁচালে। এদিকে সমুদ্রের ভিতরে ওর 2 বোনের সব টাকা শেষ হয়ে গিয়েছিল। এখন আমরা কি করব? এখন আর কিছু করার নেই। 2 জনকেই টাকা ইনকাম করে তারপরেই আমাদের চলাফেরা করতে হবে। দিদি কত ভালো ছিল, আমরা ওকে ভুল বুঝেছি। চল আমরা দিদিকে যেয়ে নিয়ে আসি। পর ওরা 2 বোন গেল ওদের দিদিকে নিয়ে আসতে। দিদি, আমাদেরকে মাফ করে দাও, আমরা কোনোদিন আর এরকম করব না, আমরা তোমার সাথে কাজ করব। তারপর ওরা 3 বোন মিলে ওই গ্রামবাসীকে অনেক কিছু দিয়ে সমুদ্রে চলে গেল। এরপর ওরা 3 বোনই কাজ করত, আর সিমরানের সাথে জলপরী মাঝে মাঝেই দেখা করতে যেত। ওরা 2 জন একসাথে খাওয়া দাওয়াও করত। এরপর ওরা সবাই খুশি খুশি থাকতে লাগলো। শহরে রোহিত নামের একটি ছেলে বাস করত। রোহিত অনেক বড়লোক ঘরের একটি ছেলে ছিল। ওর বাড়িতে সুইমিং পুল ছিল আর অনেক গাড়িও ছিল। ও সবসময় গাড়ি দিয়েই চলাচল করত।
একদিন রশনি নামের একটি মেয়ের সাথে রোহিতের ফেসবুকে ফ্রেন্ডশিপ হলো। রশনি দেখতে তো অনেক সুন্দর, এই মেয়েটার সাথে আমার ভালো মতো ফ্রেন্ডশিপ করা দরকার। আমার রশনিকে অনেক ভালো লেগেছে। রশনির সাথে প্রত্যেক দিনই রোহিত কথা বলতো। আস্তে আস্তে ওরা অনেক ভালো বন্ধু হয়ে গেল। একদিন রোহিত ওর মার কাছে রশনির কথা বলল। দেখ রোহিত, আমি আগেই বলে দিচ্ছি, এরকম গ্রামের মেয়ে কিন্তু আমার একদমই পছন্দ না। তুই শহরের ছেলে, বিয়ে করবি শহরের মেয়েকে। মা, চিন্তাধারা পাল্টাও। আমার যাকে পছন্দ হয় আমি তো তাকেই বিয়ে করবো, তাই না? কারণ সারা জীবন তো তার সাথে আমাকেই থাকতে হবে। ঠিক আছে, যেটা তোর ভালো মনে হয়। রোহিত রশনিকে ফোন করে বলল ও ওর সাথে দেখা করতে গ্রামে আসছে। রশনি ট্রেন স্টেশনে রোহিতের জন্য অপেক্ষা করতে লাগলো। হাই রোহিত, এই যে আমি রশনি। ও হাই রশনি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি তো দেখতে সামনাসামনি অনেক সুন্দর। হ্যাঁ, আমিও এটাই বলতে চেয়েছিলাম। তুমি সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর, পুরাই পরীর মতো। চলো তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। এরপর রশনি রোহিতকে নিয়ে ওর বাড়িতে গেল। ওয়াও, তোমাদের বাড়িটা তো খুবই সুন্দর। গরু আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, গরু আছে, মুরগি আছে, সবকিছু আছে। চলো আমার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। এই যে এটা এটা আমার বাবা, এটা আমার মা, আর ও হচ্ছে আমার ভাই, আর ও হচ্ছে আমার বৌদি। নাইস টু মিট ইউ। আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমাদেরও তোমার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। এটাকে নিজের বাড়ি মনে করো, কেমন? আচ্ছা, আপনাদের বাড়িতে কোনো সুইমিং পুল নেই? হ্যাঁ আছে তো, কালকে সকালেই দেখতে পারবে। জাদু সুইমিং পুল আছে আমাদের বাড়িতে। তাই নাকি? হ্যাঁ, বাবা সত্যি বলছে, আমাদের বাড়িতে জাদু সুইমিং পুল আছে। রাতের বেলা রোহিত ঘুমালো। ওই দিন রাতে অনেক বৃষ্টি পড়লো। বৃষ্টির পানি রশনিদের পুরো বাড়িতে উঠে গেল। এরপর রোহিত যখন ঘুম থেকে উঠলো তখন ও দেখলো ও পানিতে ভাসছে, আর পানিতে ভেসে ভেসে ওর কাছে ওর নাস্তা আসছে। কেমন লাগছে রোহিত? সকাল হয়ে গেছে, এই যে তোমার নাস্তা। এটা কি হচ্ছে রশনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, এটাই তো আমাদের জাদু সুইমিং পুল। গ্রামে অনেক বৃষ্টি পড়েছে, তাই আমাদের বাড়িতে পানি উঠে গেছে। রোহিতের এটা শুনে একটু মেজাজ খারাপ হলো। তারপর রোহিত রশনির সাথে গ্রামে ঘুরতে বের হলো। সেখানে কর্মিকা নামের একটি মেয়ে ওদেরকে দেখে রোহিতের সাথে একা কথা বলতে আসলো। দেখেন, আপনাকে আমি বলছি, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান, ওরা কিন্তু খুব খারাপ। কি বলছো কি তুমি? এইসব কথা আমাকে কেন বলছো? দেখেন, আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে, আপনি এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যান। রোহিত, চলো বাসায়, এদের সাথে কথা বলা লাগবে না। তারপর রোহিত রশনির সাথে ওদের বাড়িতে চলে গেল। আচ্ছা, তোমাদের বাড়িতে পানি উঠে, এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। এই নাও, 2 লক্ষ টাকা দিচ্ছি। তোমাদের বাড়িটাকে একটু মেরামত করো, যেন পানি না উঠে। আরে, এটা তো জাদু সুইমিং পুল, টাকা লাগবে না। আরে না না, রাখো। সুইমিং পুল আমি পরে বানিয়ে দিব। সত্যি সত্যি অনেক সুন্দর একটা সুইমিং পুল বানিয়ে দিব। এখন তুমি বাড়িটাকে মেরামত করো। রশনি টাকাগুলো নিল। মা, রশনিরা অনেক ভালো, খুব সহজ সরল। হ্যাঁ, বুঝতে পেরেছি, কত সহজ সরল। 2 লক্ষ টাকা তো গিলে খেয়ে ফেলেছে। এখন দেখ আরো কত টাকা লাগে। মা, এভাবে বলে না। ওরা গরিব হতে পারে, কিন্তু আমার থেকে ওরা সাহায্য চায়নি, আমি নিজ থেকে করেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি সবই। যা তোর ভালো মনে হয় তাই কর। তারপর যখন রোহিত ঘরে ঢুকলো তখন দেখলো রশনি ওর বাবা আমার সাথে কথা বলছে। রশনি, ভালো একটা মুরগাই তো পেয়েছিস, পুরোই বোকা। 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, এটার থেকে 50 লাখ টাকা তো নিতেই হবে। হ্যাঁ বাবা, এটাকে বিয়ে করার আমার কোনো ইচ্ছাই নেই। আমি ওর থেকে টাকা নিব, তারপরে সত্যি সত্যি সুইমিং পুল ওয়ালা একটা বাড়ি বানাবো। এটাই তো আমরা করি।
ফেসবুকে সবাইকে বোকা বানিয়ে তারপরে ওদের থেকে টাকা নেই। রোহিত এগুলো সব শুনে ওই মেয়ের কথা বুঝতে পারলো। তারপর ও বাড়ি থেকে পালিয়ে গেল। এরপর রশনি ওকে ফোন করলো। কি ব্যাপার রোহিত, তুমি কোথায় আছো? আমি কোথায় আছি এটা তোমার জেনে লাভ নেই। তুমি আর আমাকে কোনোদিনও ফোন করবে না, না হলে কিন্তু আমি পুলিশে রিপোর্ট করব। কি হয়েছে রোহিত, এরকম করছো কেন? শোনো, আমার টাকা আমাকে ফেরত দিবে, না হলে তোমাদের খবর আছে। আরে রোহিত, আমার কথা তো শোনো। কি কথা শুনবো? কোনো কথাই শুনবো না। রোহিত ফোন রেখে দিল। এরপর রোহিত বাড়িতে যেয়ে ওর বাবা মাকে সবকিছু খুলে বলল। দেখেছিস, বলেছিলাম না উল্টাপাল্টা কাউকে না চিনে পছন্দ করবি না। এখন আমি যার সাথে বিয়ে ঠিক করবো তাকেই বিয়ে করবি। হ্যাঁ মা, এখন থেকে তুমি যেটা বলবে সেটাই আমি শুনবো, আর ভুল করব না। তারপর রোহিত ওর ভুল বুঝতে পারলো। এরপর ও খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে আনিতা নামের একটি মেয়ে বাস করত। আনিতা অনেক হিংসুটে আর অহংকারী একটি মেয়ে ছিল, কারণ আনিতাদের অনেক টাকা পয়সা ছিল। বাবা, আমার এখন টাকা দরকার, আমি এখন বান্ধবীদের সাথে শপিং করতে যাব। হ্যাঁ আনিতা, এখনই দিচ্ছি আমি তোমাকে টাকা। আনিতা প্রত্যেকদিন শপিং করতে যেত আর টাকা খরচ করতে ওর অনেক ভালো লাগতো। ও গরিব কোনো মানুষ দেখলে তাকে একদমই পছন্দ করতো না। এই, এটাকে ভাগা, এক্ষুনি আমার সামনে থেকে ভাগা, আমি এরকম গরিব মানুষ দেখতে পারি না। একদিন আনিতার বাবা নিশান্ত নামের একটি বড়লোক ছেলের সাথে আনিতার বিয়ে ঠিক করলো। বাবা, আমি আগেই বলে নিচ্ছি, নিশান্তের টাকা পয়সা আছে তো? তুমি তো জানো আমি গরিব কোনো ঘরে বিয়ে করব না। না না, তুই চিন্তা করিস না, নিশান্তের অনেক বড় কাপড়ের ফ্যাক্টরি আছে আর অনেক বড় বাড়িও আছে। ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। আর ওর বাড়িতেও শুধু ওর মা আর ও, আর কেউ নেই। ঠিক আছে বাবা, তাহলে আমি নিশান্তকে বিয়ে করব। কিছুদিন পর আনিতা আর নিশান্তের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আনিতা একদমই ভালো বউ ছিল না। ও নিশান্তের থেকে খালি টাকা চাইতো আর নিশান্তের মার সাথে অনেক খারাপ ব্যবহার করত। বৌমা, আমাকে একটু পানি দিবে? আমি কেন পানি দিব? এই বুড়ি, নিজের পানি নিজে নিয়ে খাবি, আমাকে আর বলবি না। আমি অনেক বড় ঘরের মেয়ে, আমি কোনোদিন এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খাইনি, আমি কেন তোকে পানি দিব? তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? তুমি আমার ঘরের বউ আর আমি তোমার শাশুড়ি মা, তুমি কিভাবে কথা বলছো আমার সাথে? কিভাবে কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো? সারাদিন শুধু আমাকে দেখলেই কাজের অর্ডার দেয়, আবার বলে আমি খারাপ ব্যবহার করছি। এটা বলে আনিতা ওখান থেকে চলে গেল। নিশান্তের মা মনে অনেক কষ্ট পেল। নিশান্ত আনিতাকে কিছুই বলতো না, কারণ নিশান্ত আনিতাকে অনেক ভালোবাসতো আর আনিতা নিশান্তকে একদমই ভালোবাসতো না। ও শুধু টাকার পাগল ছিল, টাকা থাকলে ওর আর কিছুই লাগতো না। নিশান্ত, আজকে আমাকে 50,000 টাকা দিতে হবে। কেন আনিতা, এত টাকা কেন? বলেছি দিতে দিবে, আমাকে প্রশ্ন করবে না আমি কি করব না করব। আমার বাবাও আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। নিশান্ত আনিতাকে টাকা দিল। একদিন নিশান্তের কাপড়ের ফ্যাক্টরিতে আগুন লেগে গেল। নিশান্তের অনেক বড় লস হলো, ওরা গরিব হয়ে পড়লো। আনিতা এই অবস্থায় একদমই থাকতে পারছিল না। বাবা আমাকে কোন ছেলের সাথে বিয়ে দিয়েছে, একটা গরিব ছেলে। দেখো আনিতা, আমি তো গরিব ছিলাম না, এই পরিস্থিতির শিকার আমি। এখন যদি তুমি আমার পাশে না থাকো তাহলে কিভাবে হবে? কিসের পাশে থাকবো? হ্যাঁ, কিসের পাশে? 100 বার আমি বাবাকে বলেছিলাম বড়লোক ছেলের সাথেই আমাকে বিয়ে দিতে, আমি গরিব কোনো জায়গায় থাকতে পারবো না। এখন তো এটা এত গরিবই হয়ে গেছে, দুবেলা খেতেই দিতে পারে না। এগুলো শুনে নিশান্তের অনেক খারাপ লাগলো, কিন্তু আনিতাকে নিশান্ত কিছুই বলল না। একদিন নিশান্তের মা অনেক অসুস্থ হয়ে পড়ল। আনিতা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি মার খেয়াল রেখো। আমি পারবো না কারো খেয়াল রাখতে, আমি এইসব কাজের জন্য তোমাকে বিয়ে করিনি।
ঠিক আছে, কিছুই করা লাগবে না তোমার। নিশান্ত ওর মার কাছে গেল। মা, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে বাবা, তুই যা, তুই চিন্তা করিস না, আমি নিজের খেয়াল রাখবো। আমি একটু পরেই এসে পড়বো মা, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যা তাহলে। নিশান্ত কাজ খোঁজার জন্য বাসা থেকে বের হলো, কিন্তু ও কোনো কাজই পেল না। এদিকে আনিতা ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে বাইরের খাবার অর্ডার করে খাচ্ছিল। কিছুক্ষণ পর নিশান্ত বাসায় এলো। কি ব্যাপার আনিতা, এগুলো কে দিয়েছে? কোথা থেকে এনেছো এই খাবার? কোথা থেকে আনবো আবার, বাবার কাছ থেকে টাকা নিয়ে এসেছি, ওই টাকা দিয়েই আমি কিনে খাচ্ছি। আমি কি তোমাকে বলেছিলাম বাবার কাছ থেকে টাকা আনতে? আমি এখানে ভালো কিছু খেতেই পারি না, তাই আমি বাবার কাছ থেকে টাকা এনে খেয়েছি। একদিন আনিতা নিশান্তকে বলল, শোনো, আমি আর পারবো না, আজকে তুমি বাসা থেকে বের হবে, বের হয়ে কাজ করে টাকা নিয়ে আসবে। টাকা না নিয়ে আসলে আমি তোমাকে বাসায় ঢুকতে দিব না, আর বেলুন দিয়ে তোমাকে পেটাতে পেটাতে শেষ করে ফেলবো। তুমি কিন্তু জানো না আনিতা কি করতে পারে। দেখো বৌমা, তুমি এইভাবে কথা বলো না। কেন কথা বলবো না? একদম চুপ করে বসে থাকেন। যাও, এখনই বাসা থেকে বের হও। আনিতা নিশান্তকে বাসা থেকে বের করে দিল। বাসা থেকে বের হয়ে নিশান্ত রাস্তায় বসেছিল আর বসে বসে কাঁদতে লাগলো। তখনই ওদিক দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, সানজানা। সানজানা নিশান্তকে দেখে বলল, কি হয়েছে তোমার, তুমি কান্না করছো কেন? তখন নিশান্ত সানজানাকে সবকিছু খুলে বলল। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কোথায় যাব আমি তোমার সাথে? আমি জাদুর 3টি ফুল খুঁজতে যাচ্ছি, ওইটা পাশের জঙ্গলে আছে। নদী পার হয়ে পাহাড়ে উঠতে হবে, তারপর পাহাড় থেকে নেমে ওই 3টি ফুল পাওয়া যাবে। কি আছে ওই 3টি ফুলে? একটা দিয়ে তুমি মানুষের রোগ মুক্ত করতে পারবে, আরেকটা দিয়ে তুমি ধন সম্পদ পাবে, আরেকটি ফুল দিয়ে তুমি সুন্দর হতে পারবে। আমার তো সবকিছুই আছে, আমি শুধু সুন্দর হতে চাই। আমি তোমার সাথে যেতে চাই, চলো তাহলে আমার সাথে। কিন্তু ধন সম্পদ যে ফুল থেকে পাবে সেটার অর্ধেক তুমি নিবে আর অর্ধেক আমি নিব। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। নিশান্ত আর সানজানা নৌকায় উঠলো। নৌকা দিয়ে ওরা নদী পার হচ্ছিল। দেখো নিশান্ত, ওই জঙ্গলে একটা ডাইনিও আছে, আমার খুব ভয় করছে। না, তুমি ভয় করো না, তুমি অনেক ভালো একটি মেয়ে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নদী পার হয়ে ওরা জঙ্গলে গেল। জঙ্গলে ওরা হাঁটতে লাগলো। আর কত দূর যেতে হবে? চলো, এদিক দিয়ে মনে হয় যেতে হবে, ওই সামনে একটু যেয়ে দেখি। নিশান্ত আর সানজানা জাদুর 3টি ফুলের কাছে গেল। ওরা ওখানে যেতেই একটি ডাইনি ওখানে চলে আসলো। কি রে, কারা তোরা এখানে এসেছিস? এখন তোদের তাজা তাজা মাংস খাবো আমি। তুমি আমাদেরকে ভালোই ভালোই এই 3টি ফুল নিয়ে যেতে দাও। আমি তো তোদেরকে এমনি এমনি ছাড়বো না, আমি তোদের মাংস খাবো এখন। ডাইনি সানজানাকে ধরে ফেললো। তখন নিশান্ত ওর তরোয়াল দিয়ে ডাইনিকে মারলো আর ওর গায়ে আগুন ধরিয়ে দিল। বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে! ডাইনি মরে গেল। তারপর নিশান্ত আর সানজানা ফুল নিল। এখন আমি এই জাদুর লাল ফুলটি দিয়ে সুন্দর হব। জাদুর লাল ফুলটি সানজানার মুখে লাগানোর সাথে সাথে সানজানা অনেক সুন্দর হয়ে গেল। দেখো, আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো তাহলে এখন যাওয়া যাক। নিশান্ত আর সানজানা ওদের গ্রামে ফিরে গেল। যাওয়ার পর ওরা নিশান্তের বাড়ি গেল। এই দেখো আনিতা, আমি কি নিয়ে এসেছি, দাঁড়াও, আগে মাকে সুস্থ করে নেই। জাদুর নীল ফুলটি ওর মার মুখে লাগানোর সাথে সাথে নিশান্তের মা ভালো হয়ে পড়ল। আরে নিশান্ত, এটা কি দিয়েছিস? আমি তো অনেক ভালো হয়ে পড়েছি। হ্যাঁ মা, এটা একটি জাদু ফুল। আর আনিতা, এই যে এই ফুলটি দেখছো, এটা দিয়ে আমরা অনেক ধন সম্পত্তি পাবো, কিন্তু এটার অর্ধেক সানজানাকে দিতে হবে। কেন এটার অর্ধেক সানজানাকে দিব? আমি কিছুই দিব না। যা, তুই এখান থেকে বের হ। এই সানজানা, যা বের হ।
আনিতার ব্যবহার নিশান্তের অনেক খারাপ লাগলো। তারপর নিশান্ত আনিতাকে বলল, সঞ্জনা তুমি যাবে না, এখান থেকে যদি যেতে হয় তাহলে আনিতা যাবে। অনেক সহ্য করেছি তোমার অত্যাচার, আর সহ্য করব না। যাও, বের হয়ে যাও আমার বাসা থেকে, আমি তোমার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। তারপর নিশান্ত আনিতাকে ছেড়ে দিল। কিছুদিন পর নিশান্ত আর সঞ্জনার বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা বিশাল জলপরীর গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।